জামিন পেয়েছেন রাজনৈতিক মামলায় গ্রেপ্তার গোপালগঞ্জের জামাল মিয়া। যমজ নবজাতক সহ 4 সন্তান রেখে মারা যায় মা। সন্তানদের দেখভালের নির্দেশ হাইকোর্টের। এই বাচ্চাদের পরিবারের সাথে যোগাযোগ করে এদের খাবার দাবার থেকে শুরু করে সামগ্রিক ওয়েলফেয়ার এই ব্যবস্থাগুলো যদি করে। যশোরের সাবেক এমপি রণজিতের বিরুদ্ধে জমি দখল ও নিয়োগ বাণিজ্যের ব্যাপক অভিযোগ স্থানীয়দের। অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের। আরিচা ফেরিঘাটে রহস্যজনক আগুন, 1.5 ঘন্টায় পুড়ে ছাই প্রায় 5 কোটি টাকার সম্পদ। কারণ অনুসন্ধান করছে ফায়ার সার্ভিস। দালালের খপ্পরে পড়ে যাওয়া ইতালি যাওয়া হলো না। মাদারীপুরের 6 যুবকের লিবিয়ায় 8 মাস আটক। স্বজনদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও মেলেনি। 5 লাখ 6 লাখ দিতেই হয়েছে না, ফলারে মারছে 20 দিন 1 মাস এমন করে টাইম নিছে, সময় নিছে। এমন করতে করতে আজকে 8 মাস হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো খোঁজ পাইনি। নীলফামারীতে মহিলা সংস্থার প্রশিক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ। স্বাক্ষর জাল করার সত্যতার টাকা পায়নি প্রায় 800 প্রশিক্ষণার্থী। ট্রেনিং শেষে আমরা টাকাও পাই নাই, সার্টিফিকেটও পাই নাই। আর আমাদের টাকা আমরা শুনলাম আমাদের টাকা নাকি বকুল স্যার নিয়ে গেছে। ডায়াবেটিসে আক্রান্তের তালিকার প্রথম দিকে সিরাজগঞ্জের অবস্থান। সরকারি হাসপাতালে আধুনিক চিকিৎসার দাবি। সচেতনতা বৃদ্ধির তাগিদ চিকিৎসকদের। প্রায় 1.5 কোটি বা তার উপরে আমাদের দেশে কিন্তু এই রোগী আছে। বিশ্বে উন্নত মানের চিকিৎসা চালু হলেও বাংলাদেশ অনেকটা পিছিয়ে আছে। যখন ইনফেকশনটা অল্প থাকে বা যদি আমরা প্রপার ড্রেসিং করে ওইটাকে পুশ আপ করতে পারি এবং প্রপার ড্রেসিং এবং প্রপার ট্রিটমেন্টে আনতে পারি, খুব ভালো একটা রেসপন্স। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আদালত থেকে জামিন পেয়েছেন রাজনৈতিক মামলায় গ্রেপ্তার গোপালগঞ্জের দিনমজুর বাবা জামাল মিয়া। এতে স্বস্তি ফিরেছে পরিবারটিতে। যমজ নবজাতক সহ 4 সন্তান রেখে মারা যায় মা। এর মধ্যে গ্রেপ্তার হন বাবা। এই নিয়ে গণমাধ্যমে সংবাদের পর চাঞ্চল্য তৈরি হয়। 4 সন্তানের দেখভাল করতে নির্দেশ দেন হাইকোর্ট। ফুটফুটে যমজ কন্যা সন্তান, বয়স মাসখানেক পেরিয়েছে। জন্মের 1 সপ্তাহ পর 2 নবজাতককে রেখে মারা যান সাথী বেগম। 13 ও 7 বছরের আরও 2 সন্তান রয়েছে তার। স্ত্রীকে হারিয়ে 4 সন্তান নিয়ে বিপাকে পড়েন কোটালীপাড়ার জামাল মিয়া। গেল 8 নভেম্বর হঠাৎ গ্রেফতার হন জামাল। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা শওকত আলী দিদার হত্যা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। এতে আরও অথৈ সাগরে পড়ে পরিবারটি। শাশুড়ি মুরগি মারা গেছে, তারপরে তার 2 দিন পরেই আমার আব্বুর পুলিশে ধরে নিয়ে যায়। বাইরে বেড়া লইয়া খাওয়ান কিনা দেওয়া লাগে, দুধ কিনা দেওয়া লাগে, খাওয়ান দেওয়া লাগে, ফরম দেওয়া লাগে, স্কুল খরচ দেওয়া লাগে। পুলিশের দ্বারস্থ হন স্বজন আর এলাকাবাসী। পরে আদালতে জামিনের আবেদন করেন। স্বজনরা জানান পেশায় দিনমজুর জামাল। রাজনীতির সাথে তিনি সম্পৃক্ত নন বলেও দাবি করেন তারা। কোনো কেস হলে কিছু নেই, সকালে আসবে কইয়ে তারা এই করছে। আর জামালটা কিন্তু নেচে একদম নিরীহ, সে কোনো দলে ছিল না। আইনের যে সঠিক প্রয়োগ তার বেলায় সেটা ঘটেনি, এটার ব্যত্যয় ঘটেছে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বৃহস্পতিবার প্রতিবেদনটি উচ্চ আদালতের নজরে আনেন 4 আইনজীবী। বিষয়টি আমলে নিয়ে 4 শিশুদের দেখভাল করতে সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন হাইকোর্ট। লোকাল ডিসি অফিসের সাথে যোগাযোগ করে এবং ডিসি অফিসের অধীনে যেই সমাজসেবা অধিদপ্তর অথবা অফিস রয়েছেন তাদেরকে বলে দিয়ে এই বাচ্চাদের পরিবারের সাথে যোগাযোগ করে এদের খাবার দাবার থেকে শুরু করে সামগ্রিক ওয়েলফেয়ার এই ব্যবস্থাগুলো যদি করে। বৃহস্পতিবার দুপুরে চিট্টাপাড়া গ্রামের জামাল মিয়াকে জামিন দেন আদালত। এতে স্বস্তি ফিরেছে পরিবারটিতে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।
রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে নিহতের ৯৮ দিন পর কবর থেকে তোলা হলো মিরাজ খানের মরদেহ। আদালতের নির্দেশে ভোরে লালমনিরহাটের আদিতমারির মহিষখোঁচা এলাকার পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করে পুলিশ। ময়নাতদন্তের জন্য নেওয়া হয় রংপুর মেডিকেলের মর্গে। স্বজনরা জানায়, আর্থিক অসচ্ছলতার কারণে লেখাপড়ার পাশাপাশি মোবাইলের দোকানে কাজ করত কলেজ ছাত্র মিরাজ। ৫ আগস্ট আন্দোলনে গুলিবিদ্ধ হয়। তাকে প্রথমে ঢাকা মেডিকেল, পরে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে ৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় এই কলেজ ছাত্র। এই ঘটনায় যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করা হয়েছে। বিজ্ঞ আদালতের আদেশক্রমে উত্তোলনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট লালমনিরহাট মহোদয়ের উপস্থিতিতে আমরা লাশ উত্তোলন করেছি মামলা তদন্তের স্বার্থে। ভারতীয় কিছু গণমাধ্যম অহরহ মিথ্যা সংবাদ প্রচার করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বরিশাল জেলা পুলিশ লাইনে মতবিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে প্রতিদিনই নানা গুজব অপপ্রচার চালাচ্ছে। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি। গণ অভ্যুত্থানের পর ঢালাওভাবে মামলা হচ্ছে, নিরীহদের আসামি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সাংবাদিক দম্পতি সাগরুণী হত্যা মামলা তদন্তে ৬ মাসের সময় দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে নতুন টিম। ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্বন্ধে অপপ্রচার করতেছে। আপনারা এই ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন। আমাদের সাংবাদিক ভাইরাও সজাগ আছে। আপনারা তাদের কারেক্ট রিপোর্ট দেন। আমরা যদি কোনো ভুল করি আপনারা বলেন, আমরা এটা রেকটিফাই করার কথা। এমপি হবার পর সামান্য টিনের ঘরই বদলে গেছে বহুতল ভবনে। ১৬ বছরের সম্পদ বেড়েছে শতগুণ। যশোর ৪ আসনের সাবেক এমপি রণজিতের উত্থান যেন রূপকথাকেও হার মানায়। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বহু পুরনো। নিস্তার পায়নি সনাতন ধর্মাবলম্বীদের শ্মশানের জমিও। সম্প্রতি সাবেক এমপির সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালে প্রথমবারের মতো যশোর ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন রণজিৎ রায়। তারপর থেকেই তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, জমি দখল, নিয়োগ বাণিজ্য, নির্যাতন আর দুর্নীতির ব্যাপক অভিযোগ উঠতে থাকে। সাবেক এমপি রণজিৎ কুমার রায় উনি নিয়েছিল যে আমাকে একটা চাকরি দেবে সেই শর্তে, কিন্তু এখন আমার এই ভিটের জমি, এটা আমার বাড়ি ভিটের জমি, আমার বাড়ির সাথে এই জমিটা, এখন সে এই প্রকল্প চালু হয়নি, আমার জমির কোনো ব্যবস্থা নেই। মনে করবেন এক এক প্রতিষ্ঠানের থেকে চাকরি দেওয়ার জন্য মেলা টাকা নিচ্ছে। যে কোনো কায়দায়, যে কোনো মূল্যে, সালিশ মিটিংই প্রয়োজনে অপ্রয়োজনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, কোটি কোটি টাকার ইনকাম করেছে, বাণিজ্য করেছে। খাজুরা বালিকা বিদ্যালয়টি 18 সালের পরে যায় মাখমবালা বালিকা বিদ্যালয় নামকরণ করা হয়। আসলে মাখমবালা নামটি হচ্ছে সাবেক এমপি বাবু রণজিৎ কুমার রায়ের আম্মার নাম। এমপির আগে কিন্তু এই সমস্ত বাড়িঘর ছিল না। আগে কি ছিল এখানে? এখানে টিনের ঘর ছিল। 18 সালের নির্বাচনে তার যে হলফনামা, এই মিলালে পরেই দেখা যাবে তার কত গুণ সম্পদ এবং অর্থ বেড়েছে দেখা যাবে। সনাতন ধর্মাবলম্বীদের চাঁদার টাকায় কেনা খাজুরা কেন্দ্রীয় শ্মশানের ৭৭% জমি জালিয়াতি করে নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছেন রণজিৎ। এছাড়া অনেকের জমি জোর করে লিখে নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। 40 থেকে 1000 পর্যন্ত অনুদান দিয়ে আমরা 77 শতক জমি ক্রয় করেছি। ক্রয় করার পরে এই জমিটা আমাদের এমপি রণজিৎ রায়ের নামে রেজিস্ট্রি হয়ে যায়। ডিসির নামে রেজিস্ট্রি করার কথা ছিল, স্বপন সরকার তারপর লেন 2 থেকে এরা এই জমিটা তার এমপির নামে রেজিস্ট্রি করে নিয়েছে। এই সুবিধা পাওয়া যাবে, সেই সুবিধা পাওয়া যাবে, হ্যান ত্যান এটা করে তারপরে আলটিমেটলি তার নামেই রেজিস্ট্রেশনটা হয়ে গেল। নামে বেনামে 16 বছরে গড়েছেন বৃত্তের পাহাড়। দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় রণজিতের সম্পদ বেড়েছে 100 গুণেরও বেশি। বিদেশে অর্থ পাচারের অভিযোগ আছে তার বিরুদ্ধে। রণজিৎ পরিবারের অত্যাচার থেকে বাদ যাননি নিজ দলের নেতাকর্মীরাও। তার ফোন, তার হোয়াটসঅ্যাপ টোটালি তার বন্ধ। এখন এই দুঃসময়ে কিন্তু আওয়ামী লীগের, আমরা যারা বঞ্চিত আওয়ামী লীগের নেতাকর্মী ছিলাম, তারাই এখন মাঠে ময়দানে আছি, আমরাই আছে আমাদের নেতাকর্মীদের খোঁজ খবর নিচ্ছি। কিন্তু পরিতাপের বিষয়, তার যে সৃষ্টি করা যে লোকজন, তাদেরও পাওয়া যাচ্ছে না এবং তাকেও পাওয়া যাচ্ছে না। বিভিন্ন কৌশলে টাকা পয়সা লুটপাট করে বেশি ক্ষতি করেছে নিয়োগ বাণিজ্য করে, বাস্তব যেটা।
আওয়ামী লীগ করলেই ভালো মানুষ তো আওয়ামী লীগে আছে, আওয়ামী লীগটারে নষ্ট করেছেও সেই একা। এই বাগারপাড়ার সমস্ত মূল খারাপের মূল লেখা সে। আলোতার নিরাপত্তার কারণেই কিন্তু সে এলাকা ছেড়ে, এবং আমি যতটুকু জানি এখন মনে হয় তার ছেলের কাছে, সম্ভবত ইন্ডিয়াতে সম্ভবত সে এখন থাকে। এরই মধ্যে সাবেক এই জনপ্রতিনিধির সম্পদ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এটা আমার মনে হয় যে অত্যন্ত সঠিক সিদ্ধান্তই তারা নিয়েছে, এবং শুধুমাত্র এই না, যাদেরই এমন অবৈধ উপার্জন আমরা দেখতে পারি, সম্পদের পরিমাণ বেড়ে যাওয়া দেখতে পারি, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থাটা নেওয়া প্রয়োজন। অঢেল সম্পদ নিয়ে 5 আগস্টের পর থেকে আত্মগোপনে সাবেক এই এমপি। আমিন বাবু, যমুনা নিউজ। মানিকগঞ্জের আড়িচা ঘাটে আগুনে পড়ল ড্রেজারের ভাসমান পাইপের ফ্লোটার। সকালে বিআইডব্লিউটি এর ড্রেজার বেজ অফিসের সামনে সারিবদ্ধভাবে রাখা ফ্লোটারে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে গিয়ে প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। তার আগেই পুড়ে ছাই হয়ে যায় শতাধিক ফ্লোটার। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। আগুনে প্রায় 5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। ড্রেজারের পাইপ পানিতে ভাসিয়ে রাখার জন্য ফ্লোটারগুলো ব্যবহার করা হতো। এক একটি ফ্লোটারের দাম 4 লাখ টাকা বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। তাৎক্ষণিকভাবে যেহেতু নদীর ধারে পাম্প সেট করে আগুন নির্বাপন করতে শুরু করে। কি কারণ আগুন লেগেছে এটা আমরা এখনো আইডেন্টিফাই করতে পারিনি। চুয়াডাঙ্গায় অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদরের হাজরাহাটি বোয়ালমারি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, ভোরে মাঠে পানের বরজে কাজ করতে যায় শ্রমিকরা। এ সময় বরজের পাশে এক নারীর বিবস্ত্র অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে। পরে 999-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর মরদেহটি মাঠে ফেলে রাখা হয়। এদিকে রাজধানীর পূর্বাঞ্চলের লেকে পলিথিনে মোড়ানো খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে। গ্রেপ্তার করা হয়েছে এক নারীকে। সকালে নিহতের ছেলে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন ফতুল্লার চান ডাইং ফ্যাক্টরির মালিক নিহত জসিমউদ্দিন। পুলিশের ধারণা পরকীয়া কিংবা ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড। রহস্য উদ্ঘাটনে চলছে তদন্ত। বুধবার দুপুরে পূর্বাঞ্চলের কুড়িল কাঞ্চন সড়কের পাশে 3টি পলিথিনের ব্যাগে মোড়ানো 7 টুকরো মরদেহ উদ্ধার করা হয়। এটার আমি সর্বোচ্চ শাস্তি দাবি করি, এবং যারা এটার সাথে জড়িত তাদের অবশ্যই প্রত্যেকের আমি ফাঁসি চাই। এছাড়া তো এর চেয়ে চাওয়ার তো আর কিছু নাই। সূত্র খুঁজে আমরা এর মূল আসামি রুমা তাকে আমরা গ্রেপ্তার করি, এবং এই রুমার সাথে শিল্পপতির একটা সম্পর্কের জের আমরা পাই, এবং সেই সম্পর্কের পরিণতি হিসাবে এই খুনটা রুমা নিজেই করেছে বলে প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে। দালালের খপ্পরে পড়ে আর ইতালি যাওয়া হলো না মাদারীপুরের 6 যুবকের। লিবিয়ায় তাদের প্রায় 8 মাস আটকে রেখে চালানো হচ্ছে নির্যাতন। সে ছবি দেখিয়ে দেশে থাকা স্বজনদের কাছ থেকে লাখ লাখ টাকা নিলেও মেলেনি মুক্তি। প্রিয়জনদের সন্ধান না পাওয়ায় পরিবারগুলোতে চলছে আহাজারি। ধরাছোঁয়ার বাইরে থেকে জিম্মিদের বিষয়ে টালবাহানা করে যাচ্ছে স্থানীয় দালাল চক্র। দোষীদের আইনের আওতায় এনে স্বজনদের ফিরিয়ে আনার দাবি পরিবারগুলোর। আমাকে বাড়ির দিক চাই নাই, গাড়ির দিক চাই নাই, আমাকে কিছুর দিক চাই নাই। আমরা চাইছি যে আমাকে ছেলে কিভাবে ভালো থাকবে, এইটাই চাইছি। স্বপ্ন পূরণের আশায় 2 বছর আগে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন মাদারীপুর সদর উপজেলার শাহজাহান হাওলাদার। স্থানীয় দালাল আমির ব্যাপারীর মাধ্যমে রাশেদ ও টুনু নামের 2 জনকে 8 লাখ টাকা দিয়ে পৌঁছান লিবিয়ায়। সেখানেই কেটে যায় কয়েক মাস। এরপর সমুদ্রপথে ইতালি নেয়ার কথা বলে তাকে জিম্মি করে দালাল চক্র। প্রতিনিয়তই হচ্ছে নির্যাতন। স্বামীকে বাঁচাতে বাড়ি বিক্রি করে দালালের হাতে টাকা তুলে দেন স্ত্রী কণিকা, তবুও মেলেনি মুক্তি। তাদের সাথে কথাবার্তা বলছি, তারা বলছে যে আছে অমুক জেলে, প্রত্যেকটা জেলের কথা বলছে, কিন্তু তাদের কথা একটাও সত্য আনেই। এখন এই 15 দিন 20 দিন 1 মাস এমন করে টাইম নিছে, সময় নিছে, এমন করতে করতে আজকে 8 মাস হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো খোঁজ পাইনি। সদর উপজেলার চাপাতলি গ্রামের সর্দার সাকিবুলের গল্পটাও প্রায় একই। ইতালি যেতে স্থানীয় দালাল আক্কেল আলীর মাধ্যমে 8 লাখ টাকা দেন বাবা শাহ আলম সর্দার। গত বছরের সেপ্টেম্বরে দুবাই হয়ে লিবিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ে সাকিবুল। সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় তাকেও জিম্মি করা হয়। তার মুক্তির জন্য পরিবারের কাছ থেকে কয়েক দফায় 40 লাখ টাকা নিয়েছে স্থানীয় দালাল চক্র।
মনে করেন এই হেন আটকাইছে ওই হেন আটকাইছে, দেওয়া 2.5 লাখ, দেওয়া 5 লাখ, দেওয়া 6 লাখ, দিতেই হয়েছে না, ফোলারে মারছে। আমার ফোলায় কইছে এক কথা যে মা আমার মোবাইল নিয়ে গেছে, আর একজনের ফোন দিয়ে ভয়েস দিয়ে কইছে মোবাইল নিয়ে গেছে, মোবাইল দিয়ে আমাকে দেয় নাই, আর আমাকে যে কোথায় নিয়ে যাইবে, কালা কাপড় দিয়ে মুখ বইন গাইছে, কালা গাড়িতে করিয়া। শুধু সাকিবুল আর শাহজাহানই নয়, লিবিয়া থেকে সমুদ্রপথে ইতালি যাওয়ার কথা বলে গত 8 মাস যাবৎ জিম্মি হয়ে আছে মাদারীপুরের দীপু, রিমন, পারভেজ সহ 6 যুবক। ভুক্তভোগী পরিবারের দাবি, পালিয়েছে দালাল চক্রের সদস্য রাশেদ টুনু। প্রতারণার বিষয়ে তথ্য নেই জেলা পুলিশের কাছে, তবে অভিযোগ পেলে মানব পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা পুলিশ সুপারের। আমি এখনো কোনো চিঠিপত্র বা ফরমাল কোনো কমপ্লেন পাইনি, তবে এ ব্যাপারে যারা ভিকটিম তারা বা তাদের পরিবারের কেউ যদি আসে, আমরা সাধ্য অনুযায়ী আমরা আইনি সহায়তা তাদেরকে প্রদান করার জন্য চেষ্টা করব। প্রিয়জনদের সন্ধান পেতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে লিখিত আবেদনও করেছেন জিম্মিদের স্বজনরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। হবিগঞ্জের লাখায় জলমহাল দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছেন। সকালে উপজেলার গোয়াকাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় বর্তমান মেম্বার আয়ুব আলীর সাথে একটি জলমহল নিয়ে একই গ্রামের সাবেক মেম্বার নজরুল ইসলামের বিরোধ চলে আসছে। এর জেরে সকালে এক পক্ষ সেখানে পাটি বাঁধ দেওয়ার চেষ্টা করলে অপর পক্ষ তাতে বাধা দেয়। পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় 70 জনকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। লক্ষ্মীপুর সদরের শীত কেটে ঘরে ঢুকে নারীকে গণধর্ষণ মামলায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে উপজেলার চরউভূতি এলাকায় অভিযান চালিয়ে মনির ও নুরুলকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় বুধবার রাতে ঘরের শীত কেটে ভেতরে ঢুকে ভুক্তভোগী ওই নারীকে নির্যাতন চালায় 4 জন। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় তারা। এই ঘটনায় নির্যাতনের শিকার ওই নারী সদর থানায় মামলা করেন। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। তার কথা মতো আমরা মামলা রুজু করি। মামলা রুজু হয়েছে, আলেয়া বেগমকে হসপিটালে পাঠানো হয়েছে মেডিকেল পরীক্ষার জন্য এবং বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত আছে। সংস্থার সাবেক চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছেন নীলফামারীর জাতীয় মহিলা সংস্থার এক প্রশিক্ষণ কর্মকর্তা। সরকারিভাবে প্রায় 800 প্রশিক্ষণার্থীর জন্য বরাদ্দ ভাতা ঢুকিয়েছেন নিজের পকেটে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতাও পেয়েছে তদন্ত কমিটি। নারী উদ্যোক্তাদের বিকাশে 2022 সালে নীলফামারীর ডিমলা মেডিকেল মোড়ে প্রতিষ্ঠিত হয় নারী প্রশিক্ষণ কেন্দ্র। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অধিভুক্ত প্রকল্পে নারীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ফ্যাশন ডিজাইনিং, বিউটিফিকেশন, ক্যাটারিং সহ বিভিন্ন ইভেন্টে 80 এবং 40 দিন মেয়াদে প্রশিক্ষণ নিচ্ছেন নারীরা। নিয়ম অনুযায়ী 80 দিনের প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট সহ 12,000 টাকা ভাতা পাওয়ার কথা প্রশিক্ষণার্থীদের। অথচ 2023 সালের পর থেকে প্রায় 800 প্রশিক্ষণার্থী কোনো সার্টিফিকেট বা ভাতা পাননি বলে অভিযোগ উঠেছে। আমি জাতীয় মহিলা সংস্থায় প্রশিক্ষণার্থী, ফ্যাশন ডিজাইন বিষয়ে কাজ করছিলাম। 80 দিনের কোর্স, সেখানে 12,000 টাকার ভাতার পাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে টাকাটা এখনও পাওয়া হয়নি। আর সেখানে সার্টিফিকেট দেওয়ার কথা ছিল, সার্টিফিকেটটাও পাওয়া হয়নি। আমার ট্রেনিং শেষে আমরা টাকাও পাই নাই, সার্টিফিকেটও পাই নাই। টাকা নিয়ে আমাদের পালিয়ে গেছে আমাদের কর্মকর্তা বকুল চন্দ্র। আমাদের সময় বকুল স্যার ট্রেনিং অবস্থায় ছিল, 1 বছর হয়ে গেল, আমরা এখনো টাকা পাই নাই। আর আমাদের টাকা আমরা শুনলাম আমাদের টাকা নাকি বকুল স্যার নিয়ে গেছে। তাদের অভিযোগের সত্যতা মিলেছে প্রশিক্ষণ কেন্দ্রে গিয়েও। সংস্থার জেলা কর্মকর্তা জানান, সাবেক চেয়ারম্যান রাবেয়া আলিমের স্বাক্ষর জালের মাধ্যমে 68 লাখ টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে প্রশিক্ষণ কর্মকর্তা বকুল চন্দ্র রায়ের বিরুদ্ধে। স্বয়ং চেয়ারম্যান নিজেই যে দেখে, ব্যাংক থেকে স্টেটমেন্ট নিয়ে এসে দেখে যে তার সিগনেচার জাল করে প্রায় 68 লক্ষ টাকা মতো বকুলচন্দ্র রায় আত্মসাৎ করেছেন। ইতিমধ্যে এই প্রকল্প পরিচালকের অফিস থেকে একটি তদন্ত কমিটি হয়েছে এবং ইতিমধ্যে তারা তদন্ত করেছেন। যেহেতু এই প্রকল্পর হেড অফিস থেকে এটার বিষয়ে তদন্ত হচ্ছে এবং ব্যবস্থা নিচ্ছে, তো ওখান থেকে ব্যবস্থা নেওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আসলে কি হয়েছে। এর মাঝেই যমুনা টেলিভিশনের হাতে আসে একটি ভিডিও ক্লিপ, যেখানে অপরাধ স্বীকার করতে শোনা যায় বকুল চন্দ্র রায়কে। চেয়ারম্যানের সই কি আপনি নিজে করছেন?
এ ব্যাপারে জানতে যোগাযোগ করেও পাওয়া যায়নি বকুল চন্দ্রকে। দেখা মেলেনি বর্তমানে দায়িত্বপ্রাপ্ত বকুল চন্দ্রের শ্যালক জ্যোতি রায়েরও। মাহমুদ রফিন, যমুনা নিউজ, নীলফামারী। দুই জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 2 জন, আহত হয়েছেন 5 জন। পিরোজপুরে যাত্রীবাহী বাসের সাথে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় আখি আক্তার নামের এক নারী নিহত হয়েছেন। সকালে সদরের নিমতলা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় বেকুটিয়া ব্রিজ থেকে পিরোজপুর যাচ্ছিল ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। নিমতলায় পৌঁছলে একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয় বাসটি। এ সময় আহত হয় চালক ও যাত্রীরা। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে আখিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে পাবনার ভাঙ্গুড়ায় তেলবাহী লরির চাপায় এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে নির্মিত কার্গো ভেহিকেল টার্মিনালটি উদ্বোধন করা হয়েছে। বেলা 12টায় টার্মিনালের উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। পরে বন্দর পরিদর্শন করেন তিনি। উপদেষ্টা বলেন, ভারত থেকে আমদানিকৃত পণ্য বোঝাই ট্রাক এবং দেশ থেকে রপ্তানি করা পণ্য বোঝাই ট্রাকগুলো এই কার্গো ইয়ার্ডে রাখা হবে। এদিকে টার্মিনালটি উদ্বোধনের ফলে ভোগান্তি কমার পাশাপাশি সীমান্ত বাণিজ্য ও রাজস্ব আয় বাড়বে বলে আশা বন্দর কর্তৃপক্ষের। কার্গো ইয়ার্ড উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ ইন্ডিয়া যে আমদানি রপ্তানি কার্যক্রম তার গতিবেগও বাড়বে। যে সমস্ত গাড়ি মালবাহী এসে দাঁড়িয়ে থাকবে তারা এখানে ডাম্পিং করা যাবে। এতে করে আমাদের অনেক এই যানজট থেকে আমরা লাঘব পাবো, ব্যবসায়ীরা উপকৃত হবে। এইটা শুধু ভারতীয়দের জন্য আমি করলাম, দ্যাট ইজ নট ট্রু। আমাদের দেশের ড্রাইভার, আমাদের দেশের ট্রাক আমার কাছে সবচেয়ে আগে, যেহেতু এটা বাণিজ্য হচ্ছে, সেই বাণিজ্যের কারণে আমরা তাদেরকে লুক আফটার করতেছি। আমি আশা করব যে তারাও আমাদের লোকজনকে যখনই প্রয়োজন এভাবে লুক আফটার করবেন। খুলনায় বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের 43তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে জাহানাবাদ সেনানিবাসের এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সম্মেলনে সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং আভিযানিক দক্ষতা বৃদ্ধির উপর আলোচনা হয়। এ সময় সেনাপ্রধান উপস্থিত সকলকে কর্মক্ষেত্রে শৃঙ্খলার সাথে নিজ নিজ দায়িত্বের প্রতি যত্নশীল হবার আহ্বান করেন। সম্মেলনে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অন্যরা উপস্থিত ছিলেন। গাজীপুর শ্রীপুরে বকেয়া বেতন ও কারখানা বন্ধের প্রতিবাদে সড়কে বিক্ষোভ করেছে এক কারখানার শ্রমিকরা। সকালে উপজেলার জৈনাবাজার কাউরাইদ আঞ্চলিক সড়ক অবরোধ করে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। এ সময় সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা জানায়, অক্টোবর ও চলতি মাসের বেতন পরিশোধ না করে হঠাৎই কারখানা বন্ধ করে দেয় মালিকপক্ষ। সকালে কারখানায় গিয়ে বন্ধের নোটিশ দেখতে পায় তারা। পরে বিকাল ৩টার দিকে শিল্প পুলিশের মধ্যস্থতায় ২৫ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দেয় মালিকপক্ষ। এরপর অবরোধ প্রত্যাহার করে বিক্ষোভকারীরা। বিশ্বে ডায়াবেটিস বৃদ্ধির হারের তালিকায় বাংলাদেশের অবস্থান ১০ম। আর অন্যান্য জেলার তুলনায় সিরাজগঞ্জে আক্রান্তের সংখ্যা বেশি বলছেন চিকিৎসকরা। একে নীরব ঘাতক, শরীরে বাসা বাঁধলে সারানোর উপায় নেই। তার উপর এই রোগের ফুড আলসারে আক্রান্ত হয়ে অনেকেই বরণ করছেন পঙ্গুত্ব। সরকারি হাসপাতালে আধুনিক চিকিৎসা এবং সচেতনতা বাড়ানোর তাগিদ। সিরাজগঞ্জ শিয়ালকোলের শিলন্দা গ্রামের বাসিন্দা শহীদুল ইসলাম জানান, ২০২০ সালে রাজনৈতিক মামলায় গ্রেফতারের পর পুলিশি নির্যাতনে ফেটে যায় ডান পায়ের একটি আঙ্গুল। চিকিৎসা নিতে গিয়ে জানতে পারেন শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস। পরে চিকিৎসা নিলেও পায়ের ক্ষত অংশে দেখা দেয় ফুট আলসার। সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে ঘুরে সুচিকিৎসা না পেয়ে ৬ মাস পর হারাতে হয় ডান পা। বর্তমানে বাম পাও আক্রান্ত একই রোগে। ডান পায়ের নখ ফেটে যায়, ফাড়া দেওয়ার পরে আমি জেলখানায় যাই, হাসপাতালে ভর্তি হই। ভর্তির কারণে আমার ডায়াবেটিস ধরে। বিভিন্ন জায়গায় ঘোরার পরে তারপরে পাটা ইনফেকশন আরও বেশি হয়ে গেল। পরে সেন্ট্রালে গিয়ে পাটা রবারি তারিখ দিয়ে কাটানো হলো। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিন দিন বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা। এ রোগে আক্রান্ত হলে তা পুরোপুরি সারানো যায় না। এরপর সঠিক সময়ে চিকিৎসা শুরু না করলে রোগটি জটিল অবস্থানে চলে যায়। কোনো স্থানে ক্ষত দেখা দিলে অনেক সময় কেটে ফেলতে হয় আক্রান্ত অঙ্গ। 18 বছর ডায়াবেটিস, আমার এই পায়ে বাসিটা হয় হলো আজ 4 বছর আগে। ডায়াবেটিস হয়েছে বলি আমার পায়ে ঘা হয়েছিল, আমি সদরে
মেডিকেলে ভর্তি হয়েছিলাম, চিকিৎসা পাই নাই। তার উপর সরকারি হাসপাতালগুলোতে নেই আধুনিক চিকিৎসা। বেসরকারি হাসপাতালে যাও বা মেলে তা প্রান্তিক মানুষের নাগালের বাইরে। সে অন্যান্য রাষ্ট্রগুলোতে পিআরপি নামে একটা চিকিৎসা রয়েছে, সেই চিকিৎসা যদি বাংলাদেশে হসপিটালগুলোতে থাকে তাহলে হয়তো অনেক রোগীরই এই ডায়াবেটিস থেকে পঙ্গুত্ববরণ করবে না। তবে উন্নত হয়েছে চিকিৎসা বিজ্ঞান। ডায়াবেটিস না সারলেও ক্ষত বা ফুট আলসার পুরোপুরি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বলছেন বিশেষজ্ঞরা। 10% রোগী কিন্তু ডায়াবেটিসে ভুগছে, অর্থাৎ প্রায় 1.5 কোটি বা তার উপরে আমাদের দেশে কিন্তু এই রোগী আছে। শত শত রোগী পঙ্গুত্ব বরণ করছে। তো বিশ্বে উন্নত মানের চিকিৎসা চালু হলেও বাংলাদেশ অনেকটা পিছিয়ে আছে। রোগীর রক্ত থেকে আমরা ওষুধটা তৈরি করে আমরা ওখানে দেই এবং মানে দেখা যাচ্ছে যে যখন ইনফেকশনটা অল্প থাকে বা যদি আমরা প্রপার ড্রেসিং করে ওইটাকে পুশ আপ করতে পারি এবং প্রপার ড্রেসিং এবং প্রপার ট্রিটমেন্টে আনতে পারি, খুব ভালো একটা রেসপন্স। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের হিসেবে দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা ছাড়িয়েছে 1 কোটিরও বেশি। চিকিৎসকদের মতে তাদের অর্ধেকই জানেন না শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। রাজধানীর এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। শিল্পায়নে সাফল্যমণ্ডিত, অর্থনীতিতে গতিশীল, মানব সম্পদ সমৃদ্ধ এবং সামাজিকভাবে ঐক্যবদ্ধ একটি প্রগতিশীল রাষ্ট্র হিসাবে। সম্মানিত অতিথিবৃন্দ, বিএনপির একজন কর্মী হিসাবে আমি বিশ্বাস করি রাজনীতির মূল উদ্দেশ্য কেবল ক্ষমতায়ন নয়, বরং রাষ্ট্রীয় উন্নয়ন এবং জনগণের অভিপ্রায়ের বহিঃপ্রকাশও এর একটি অবিচ্ছেদ্য অংশ। আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি, দেশে বিদেশে আমরা যারা বাংলাদেশের উন্নয়ন নিয়ে সবসময় ভাবি, আমাদের গড়ে তুলতে হবে একটি ইনক্লুসিভ, লিবারেল অ্যান্ড ডেমোক্রেটিক বাংলাদেশ। আমাদের সবাইকে এক হয়ে এগিয়ে যেতে হবে বহু দূরে। এই অগ্রযাত্রার গতি হবে ফাস্ট বাট স্টেডি, লক্ষ্য হতে হবে সুনির্দিষ্ট। জাতীয় ঐতিহ্য ও অতীতের ভালো অর্জনগুলোকে ধারণ করে আমাদের চেতনা এবং দায়বদ্ধতাকে হতে হবে ভবিষ্যৎমুখী। গণতান্ত্রিক ধারার রাষ্ট্র পরিচালনায় আবদ্ধ থাকলে চলবে না। শুধু আমাদের উৎসাহ দিতে হবে আধুনিকতাকে, বরণ করে নিতে হবে অভিনবত্বকে, সামনের দিকে দৃষ্টিপাত করে আলিঙ্গন করে নিতে হবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশা মানুষের চিন্তাধারাকে, যা পরবর্তীতে পরিবর্তন করবে রাজনৈতিক সংস্কৃতিকেও। আপনাদের সকলকে আমার বক্তব্য ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ জানিয়ে পরিশেষে আমি বলতে চাই, গত 16 বছর ধরে এবং জুলাই আগস্টের অভ্যুত্থানে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিলেন, গণতন্ত্রের পক্ষের প্রতিটি ব্যক্তি, দল, সংগঠন ও গোষ্ঠী তাদের সকলের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি দিয়ে প্রতিটি শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণমূলককে সম্মান জানিয়ে লুণ্ঠিত ভোটের অধিকার ফিরিয়ে এনে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের সমন্বিত অগ্রাধিকার। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।